নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই। আর এই মুহূর্তে কিশলয় এবং আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রত্যেকটা দিন সকাল 8টা। আর আপনারা জানেন 8টা মানেই চা আড্ডার খবর নিয়ে আপনাদের সঙ্গে আমরা থাকি একটা ঘন্টা। কিশলয়ে এই 1 ঘন্টা আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি। দেখো, যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আলোচনা আমার মনে হয় ভীষণভাবে প্রয়োজন রয়েছে। সচেতন মানুষের জন্য সকাল সকাল যারা বাড়ি থেকে বেরোবেন তারা হয়তো টিভিটা চালিয়ে একটু শুনবেন এবং তারপরে তারা বেরোবেন। কিন্তু আজ যে ইস্যুটা নিয়ে আমরা আলোচনা করছি সেই ইস্যুটা কিন্তু ভীষণ প্রাসঙ্গিক এই মুহূর্তে দাঁড়িয়ে, তাই না? ঠিক, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে টানা আমরা কভারেজ করেছি, ব্রেক করেছি, সমস্ত খবরের আপডেট দিয়েছি। কিন্তু গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কয়েকটি মন্তব্য করলেন। প্রথমেই তিনি এই বলে শুরু করলেন যে তিনি চান বাংলার সঙ্গে হিন্দুস্তানের সম্পর্ক ভালো হোক। ঠিক আছে, বুঝলাম। প্রথমে মনে হয়েছিল যে এই কথাটা হয়তো এমনভাবে বলতে চেয়েছেন তিনি যে বাংলা রাজ্যের সঙ্গে বাকি রাজ্যর সম্পর্ক ভালো হোক। কিন্তু তারপর তিনি এও বললেন যে বাংলাদেশের সম্পর্কে তিনি মন্তব্য করতে চান না, কারণ ওটা আলাদা দেশ। কিন্তু তিনি বলে বসলেন যে প্রয়োজন পড়লে তিনি দরজায় কেউ যদি টোকা মারে তিনি দরজা খুলে দেবেন এবং সবাইকে আশ্রয় দেবেন। আদৌ কি তার সেই এখতিয়ার রয়েছে, সেটা তো প্রশ্ন। দেখো, এই যে বাইরে থেকে যারা শরণার্থীরা আসছে এবং তাদেরকে এই দেশে বা এই রাজ্যে তারা যাতে স্থায়ীভাবে থাকতে পারে সেটার সিদ্ধান্ত কোনো রাজ্যের হাতে রয়েছে কিনা সেই নিয়ে আমরা আলোচনা করবো এবং জানবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে অতিথিরাও রয়েছেন। কিন্তু সব থেকে বড় বিষয় এখানে, যেমনটা তুমি শুরু করলে, যে বাংলার সঙ্গে হিন্দুস্তানের সম্পর্ক। দেখো, এখানে একটা প্রশ্ন উঠে আসছে, বাংলা কি তাহলে হিন্দুস্তানের থেকে বাইরে, মানে ভারতবর্ষের থেকে বাইরে? তা তো নয়, ভারতবর্ষের একটি রাজ্য। যদি সেটাই হয়ে থাকে তাহলে তিনি এইরকম মন্তব্য কেন করলেন? দ্বিতীয়ত তিনি আরও একটা যেমনটা কথা বলেন যে যদি ওপার বাংলা থেকে কেউ এসে খচখচ করে, অর্থাৎ দরজায় কেউ কড়া নাড়ে, তাহলে তিনি তাকে আশ্রয় দেবেন এ রাজ্যে। যদি সেটাই হয় তাহলে আশ্রয় দেওয়ার অধিকার কি শুধুমাত্র রাজ্যে রয়েছে? এখানে কি কেন্দ্রের কোনো ভূমিকা নেই? যদি নাই থাকে কিশলয়, তাহলে সিএএ যখন কার্যকর করবার জন্য কেন্দ্রীয় সরকার বলছে তখন বারংবার কেন সোচ্চার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? শরণার্থী হিন্দু শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্যই তো সিএ লাগু করবার কথা বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। ঠিক, একেবারে। বেশ, আমরা আলোচনায় আসি বরং কিশলয়, কিন্তু তার আগে আমরা একটা প্রতিবেদন দেখাই। ঠিক, একটা প্রতিবেদন আপনাদের জন্য রইল, প্রতিবেদনটা আগে দেখুন, তারপর আসবো আলোচনা। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। হিংসাত্মক আন্দোলনে এখনো জ্বলছে বাংলাদেশ। 21শে শহীদ দিবসের মঞ্চে বাংলাদেশের হিংসাত্মক আন্দোলন নিয়ে কিছুটা সাবধানী দেখা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আন্দোলনের পক্ষে বিপক্ষে সরাসরি মন্তব্য না করলেও বিপদে পড়া মানুষদের পাশে থাকার বার্তা মমতার। মুখ্যমন্ত্রীর মন্তব্যে কি বাংলাদেশিদের এ রাজ্যে ঠাঁই দেওয়ার ইঙ্গিত? অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। দেশকে ধর্মশালা বানাতে উদ্যত মমতা, তীব্র আক্রমণ বিরোধীদের। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলা, কেন্দ্রীয় সরকারকে কনফিডেন্সে নেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এইভাবে খোলা আহ্বান দেন দেশটাকে ধর্মশালা বানানো, তো তারপরে কেন্দ্রের ঘাড়ে আবার দায় চাপাবে, সেটা যেন না হয়। উদ্বাস্তু যারা ভারতবর্ষে যখন বিভাজিত হয় তখন উদ্বাস্তুদের কিভাবে পুনর্বাসন দেওয়া হবে, কিভাবে তাদের আশ্রয় দেওয়া হবে, এ নিয়ে একটা নীতি আছে। সেই নীতিভিত্তিক কাজ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার উভয়কেই করতে হবে। যে সরকার করবেন না সেই সরকার প্রকৃত মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন। আশ্রয় দেওয়ার নাম করে বাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশের পথ প্রশস্ত করলেন মমতা, নাকি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের আশ্রয় দিতে চান? কিন্তু তার জন্য তো নাগরিকত্ব সংশোধনী আইন আছেই। একদিকে সিএএ বিরোধিতা, অন্যদিকে বাংলাদেশি হিন্দুদের আশ্রয় দেওয়ার ইচ্ছে কি মমতার দ্বিচারিতা নয়? রিপাবলিক বাংলা।
অর্থাৎ তনয়া স্পষ্ট হয়ে গেল কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে এবং তার আচরণ থেকে যে তিনি একটা ব্যালেন্সের খেলা খেলার চেষ্টা করছেন। একদিকে বলছেন দেশের বিষয় দেশ বলবে, কিন্তু তিনি বলেও দিচ্ছেন যে কেউ যদি খটখট করে তাহলে তিনি দরাজ হয়ে দরজা খুলে দেবেন। কিন্তু সেই দরজা খুলে দেওয়ার পর সেই দরজায় যারা পাহারাদার দাঁড়াবে তারা আদৌ সেই খেয়াল রাখতে পারবে কি না যে কারা ভেতরে আসছেন, তাদের কি উদ্দেশ্য, সেইটা নিয়ে প্রশ্ন থাকছে। কারণ তিনি তো বলছেন দরজা খুলে দেওয়ার পর প্রত্যেকে ভেতরে আসতে পারেন, এমন একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন। একদমই। আর এখানে কিন্তু একগুচ্ছ প্রশ্ন, কিন্তু সেই প্রশ্ন এবং তার উত্তর খোঁজার আমরা চেষ্টা করি। বরং তুষার, যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে একটু পরিচয় সেরে নিই। এই মুহূর্তে একেবারে আমার ডান দিকে রয়েছেন নারায়ণ চক্রবর্তী, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পদ্মশ্রী প্রাপক, এবং একই সঙ্গে সৈকত গিরি আমাদের সঙ্গে রয়েছেন সিপিআই নেতা, আপনাকেও স্বাগত জানাই। এবং একই সঙ্গে আমাদের আরও একজন অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কিশোর সম্পূর্ণা গোস্বামী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তিনিও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই আলোচনায়। আমরা আলোচনা শুরু করি। নারায়ণবাবু, আপনাকে দিই। নারায়ণবাবু, আপনার সঙ্গে কথা হচ্ছিল বাংলাদেশের আন্দোলন নিয়ে, এবং বাংলাদেশের আন্দোলনের পরবর্তী সময়ে যেই রায় আমরা দেখলাম সুপ্রিম কোর্টের, সত্যি ঐতিহাসিক একটা রায়, নজির সৃষ্টি করেছে বললেও হয়তো খুব একটা ভুল হবে না। কিন্তু গতকাল 21 মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের প্রেক্ষিতে আপনার রিয়াকশনটা নেব। তার কারণ তিনি বলছেন যে যদি কেউ শরণার্থী এ রাজ্যে আসেন তিনি আশ্রয় দেবেন। আবার এদিকে তিনি বলছেন যে এ রাজ্যের সঙ্গে হিন্দুস্তানের একটা ভালো সম্পর্ক হোক, এটাও তিনি চান। দুটোর মধ্যে সামঞ্জস্যটা ঠিক কোন জায়গায় রয়েছে? দেখো, প্রথমে বলি যে ঢাকার সুপ্রিম কোর্টের রায় নিয়ে যেটা বললে, সুপ্রিম কোর্ট এখন এই আন্দোলনের যে হিংসাত্মক রূপ সেটাকে হয়তো বন্ধ করার জন্য রায়টা দিয়েছে, কিন্তু যেটা কোথাও বলা হচ্ছে না যে সুপ্রিম কোর্টের রায়ের কয়েকটা দিক যদি তোমরা দেখবে যে বাংলাদেশে এই যে তোমরাও দেখালে যে জামাত এবং বিএনপি, যারা উগ্র ইসলামী ওই মতের সমর্থক, এবং সেখানে তারা কিন্তু এই নারী সশক্তিকরণের যে 10% ইন্টারেস্ট এবং জোনাল জেলাভিত্তিক 10% ইন্টারেস্ট সেগুলো বন্ধ করলো। শুধু সুপ্রিম কোর্ট তাই নয়, যে 5% প্রতিবন্ধীদের জন্য ছিল, মানে ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষদের জন্য, সেটাকে 1% করে দিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, রায়টার সবচেয়ে বড় ডিফেক্ট হচ্ছে তারা কিন্তু মানে চেঁচাতে পারে যে হ্যাঁ 30%-এর জায়গায় 5% কমলো, কিন্তু নীতির প্রশ্নে কিন্তু ওই 5% হয় থাকবে, 30 বা 5 যাই হোক না কেন, ওরা কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততিদের জন্য যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশনের নীতিটাকে মানে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সমর্থন করেছে। তার সঙ্গে একটা কথা ওরা একটা রাইডার দিয়েছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে হাসিনা ওখানকার প্রধানমন্ত্রী তিনিও উল্লেখ করেছেন, যে এই রায়টা কিন্তু টেম্পোরারি ইন আ সেন্স, যে বাংলাদেশ সরকার পরবর্তীকালে যখন চাইবে এই সংরক্ষণের যে পার্সেন্টেজ এবং সংরক্ষণের ব্যাপ্তি সেটাকে বাড়াতে পারে, কমাতে পারে। সুতরাং এই রায়টা এখন ওই হিংসাত্মক কাজের ওপরে খানিকটা জল দেওয়ার মতো। কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে মানুষ, এবার দেখো, এই অনুপ্রেরণা দিদিমণি কিন্তু কখনো ভারতীয় কনস্টিটিউশন মানেন না। তিনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হিসেবে শপথ নিয়েছেন। তিনি এবং তার দলের প্রত্যেকটি লোক, তারা কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওনাকে বলেন না, উনি বাংলার মুখ্যমন্ত্রী। উনি বাংলার কথা এখনো বললেন, সেই বাংলাটা কোথায়? আসলে আমি এর আগের দিনও বলেছিলাম যে আসল টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গের যে চিকেন নেক, সেই জায়গাটাকে কেটে দেওয়া। এবং দেখো, ভারতবর্ষের ম্যাপটা দেখলেই বোঝা যায় যে উত্তর পূর্বের একটা বড় অঞ্চল, হ্যাঁ, সেই বড় অঞ্চল কিন্তু পুরোপুরি জেহাদিদের কবলে চলে যাবে যদি বাংলাদেশে জেহাদি আন্দোলনের ফলে জেহাদিদের কোনো সরকার, ওই তালিবান মার্কা সরকার যদি গঠিত হয়, 1 নম্বর। এবং মুখ্যমন্ত্রী সেই সরকারই চাইছেন, তার সঙ্গে উনি কিন্তু ভারতবর্ষের কোন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কখনো আচরণ করেন না। একটা মজার ব্যাপার দেখো, যে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যে ঢুকবে, সেই ঢোকাটা বিএসএফ এর, তার উপরে ওনার কোনো হাত নেই। উনি কিছু মিথ্যে কথা বলতে পারেন। উনি ইউনাইটেড নেশনসের যে কথা বললেন, আমি বলছি এটি সর্বৈব অসত্য কথা। এবং এরকম কোনো মত সামনে রাখতে পারে না। যদি কোনো দেশের থেকে কেউ সমস্যার মধ্যে পড়ে, তাহলে তাদেরকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রসংঘ এটা বলেনি, এটা এখানে বলেনি। রাষ্ট্রসংঘ সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন গঠিত হয়েছিল, তখনও কিন্তু রাষ্ট্রসংঘ
এই ব্যাপারে কোনো সরাসরি হস্তক্ষেপ করেনি। এবং ইউরোপের ক্ষেত্রেই দেখো, কেউ এসব কথা মানে না, এগুলো প্রত্যেকটা দেশ নিজের ইন্টারেস্টে চলে। এবং উনি ভারতবর্ষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করার প্রথম পদক্ষেপ এখানে শুরু করলেন এই কথা বলে যে হিন্দুস্তান এবং বাংলা এদের মধ্যে সুসম্পর্ক। হোয়াট ডাজ শি মিন? এই ধরনের আনকনস্টিটিউশনাল, এক্সট্রা কনস্টিটিউশনাল কথাবার্তার জন্য ভারতের সংবিধান অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং তাকে কিন্তু সেই হিন্দুস্তানের সরকারের ওপরেই ডিপেন্ড করতে হবে তার স্থায়িত্ব এবং বাংলাদেশ থেকে তিনি শরণার্থীদের যদি তিনি আশ্রয় দেন কুশলয়, তাহলে পরে সিএ এর ক্ষেত্রে বিরোধিতা কেন? সৈকত, দেখুন, প্রথমত যেটা বিষয় হচ্ছে বিজেপি প্রতিনিধি যে কথা বললেন আমার মনে হয় সেটা সঠিক নয়। রাষ্ট্রসংঘের নিয়ম অনুযায়ী শরণার্থী আইনের প্রশ্নে দাঁড়িয়ে কোনো দেশের সরকার চাইলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একবার বক্তব্যটা শুনিয়ে নিই। সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো, তারপর আবার আজকে কি বলেছিলেন সেটাও একবার শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ গতকাল কি বলেছেন, তারপর ফিরছি আলোচনায়। সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং গতকাল তার মন্তব্য শুনুন। আমি দেখলাম ওখানে একটা লেখা আছে পোস্টার, কমিটিটা কি করেছে জানেন? একটা পোস্ট অফিসের লোক, একটা অন্য লোক, আর একটা সেন্সাসের লোক। সেন্সাসের লোক কেন রেখেছে? যারা ভাবছেন মতুয়া ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন, বাজে কথা। পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, স্টেট গভর্নমেন্ট দেয় না। আমরা অত্যাচার করি না, অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট, মাথায় রাখবেন। আর ক্যাটা কি? সেন্সাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে, ক্যাটা হচ্ছে মাথা আর লেজাটা হচ্ছে এনআরসি। এটা মাথায় রাখবেন, ক্যা করলে আপনি এনআরসিতে পড়ে যাবেন। বিজেপির যারা লোকসভা ভোটে দাঁড়িয়েছে বলুন সবাইকে ক্যাটে অ্যাপিল করতে, যেই করবে বিদেশি হয়ে যাবে, দাঁড়ানো হবে না। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, মোদির গ্যারান্টি জিরো আর আমাদের গ্যারান্টি মানুষই হিরো। তাই মনে রাখবেন, আমরা ক্যা করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না, আমরা কাউকে নতুন করে উদ্বাস্তু হতে দেবো না। এইখান থেকে আমি আরো একবার শোনাবো, এরপর শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যা বলেছিলেন তাও শোনাবো। দুটো একদম কন্ট্রাডিক্টরি। একদিকে তিনি বলছেন যে তিনি সিএ হতে দেবেন না, আর গতকাল বলছেন শরণার্থীরা এসে খটখট করলে তিনি দরজা খুলে দেবেন। সৈকতের কাছে যাবো। সৈকত, তোমার বক্তব্য রাখছিলে, আমি আরো একটা প্রশ্ন করবো। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আমি চাই আপনারা গরিব থাকুন ইত্যাদি, তো নানা কথা তিনি বলেন। কিন্তু এই কথাটা, যে কথা তিনি এই গতকালের বক্তব্যে রাখলেন যে কেউ শরণার্থী এসে দরজা খটখট করলে আমি দরজা খুলে দেবো, তিনি বললেন যে তারা এসে এখানে থাকতে পারেন। এটা কি খুব মানব দরদি একটা কমেন্ট হিসেবে তিনি করছেন, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে বলে মনে হচ্ছে? না, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় আসার পর এই রাজ্যে জামাতের একজন শীর্ষ নেতাকে সিমির প্রতিষ্ঠাতা, তাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন। 2019-এ বসিরহাটের লোকসভা নির্বাচনে বাংলাদেশের একজন অভিনেতা যিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ, যাকে শেখ হাসিনার আশেপাশে দেখা যায়, সে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে এখানে নুসরাত জাহানের হয়ে সভা করতে ছিল, নির্বাচন কমিশন শোকজ করেছিল। স্বাভাবিকভাবে এই রাজ্যে মূলত মৌলবাদী শক্তিগুলোর সঙ্গে তৃণমূলের সম্পর্ক দীর্ঘদিন বারে বারে প্রমাণিত হয়েছে। আমার বক্তব্যটা একটু অন্য জায়গায়। ভোটের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি, এত সস্তার রাজনীতিতে আমরা বামপন্থীরা বিশ্বাস করি না। আমি যে কথাটা বলতে চাইছি, এখানে ইন্টারন্যাশনাল রিলেশনের ম্যাডাম উপস্থিত রয়েছেন, উনি বিস্তারিত বলবেন রাষ্ট্রসংঘের নিয়মকানুন সম্পর্কে। দেশের সরকার ঠিক করবে, রাজ্যের কোনো একটা অঙ্গরাজ্যের প্রধানের সেরকম কোনো ক্ষমতা নেই বলেই আমার জানা। কিন্তু আমার বক্তব্যটা একটু অন্য জায়গায়। আপনারা যেভাবে সাধারণত আপনাদের যে স্টাইল, ট্রাম্পকে হিরো বানান, শেখ হাসিনাকে সেভ করবার চেষ্টা করেন। দেখুন, এত বড় একটা ছাত্র আন্দোলন, অবশ্যই আন্দোলন যখন কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে শুরু হয়, তারপর তার সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক শক্তি তার মধ্যে ইন্ধন যোগায়। কিন্তু বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের ক্ষেত্রে শুরুর দিন থেকে আমরা দেখেছি বারে বারে ছাত্রদের ওপর শাসকের নির্মম আক্রমণ। এবং আমি বলছি, পৃথিবীর যে কোনো প্রান্তে গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো প্রতিবাদী আন্দোলনের ওপর শাসকের আক্রমণের তীব্র বিরোধিতা আমরা প্রতিবাদ জানাই। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে, এই রাজ্যের ক্ষেত্রেও তো একই ভূমিকা আমরা দেখি। এই রাজ্যে আপনার মনে আছে 2014 সাল থেকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। এই রাজ্যে একের পর এক ছাত্ররা তাদের ইস্যু নিয়ে রাস্তায় নামে। এখনো আপনি যখন আলোচনা করছেন, এখনো হয়তো মাতঙ্গিরি মূর্তির পাদদেশে বা গান্ধী মূর্তির পাদদেশে কোনো না কোনো শিক্ষক ছাত্র বসে রয়েছেন।
সেক্ষেত্রে এই রাজ্যের সরকারের মানবিক ভূমিকা আমরা দেখতে পাই না। আমরা পাশের দেশ নিয়ে কথা বলবো, অথচ আমার নিজের রাজ্যে যা অবস্থান, বা জেএনইউতে বিজেপি প্রতিনিধি আজকে এই কথা বলছেন, জেএনইউতে মাঝরাত্রে যেভাবে হোস্টেলের ভেতর ঢুকে ছাত্রদের পেটানো হয় এবিভিপির নামে বা রাষ্ট্রের পুলিশের নামে, সে ঘটনার কি জবাব দেবে বিজেপির মুখপাত্র? শাসকের বিরুদ্ধে আন্দোলন মানেই যে সেটা বিএনপি জামাত। 11 জন মানুষের নাম আমি বলতে পারি, অর্ঘ্য দে থেকে শুরু করে, যারা প্রত্যেকে হিন্দু, তারা কেউ জামাত করে না, কেউ বিএনপি করে না। জামাত বিএনপি এর ফায়দা লোটার চেষ্টা করতে পারে, কিন্তু এই যে আন্দোলন, এই আন্দোলন ছাত্রদের একটা দাবি দেওয়া। সৈকত, আমার একটা প্রশ্ন আছে এখানে, আমি আসছি নারায়ণবাবু, সম্পূর্ণের কাছেও যেতে হবে। সৈকত, আমার প্রশ্ন হচ্ছে, আন্দোলন, ছাত্র আন্দোলন একটা পজিটিভ জিনিস, গোটা বিশ্বে রিফরমেশন নিয়ে আসে, এতে কোনো প্রশ্ন নেই। আমি নিজে করেছি, যারা ছাত্র কলেজে গেছে প্রত্যেকে ছাত্র আন্দোলন করেছে। আমার প্রশ্ন হচ্ছে, যে ছাত্র আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি যে ছাত্র আন্দোলনের নামে পুলিশ গুলি চালাচ্ছে, তার তীব্র প্রতিবাদ নিন্দা করা উচিত, আমরা এই চ্যানেলেও করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে ছাত্র আন্দোলনের নামে গোটা মেট্রো স্টেশন একের পর এক জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশ টেলিভিশনের অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, সরকারি সম্পত্তির ক্ষতি করা হচ্ছে, এবং তারই সঙ্গে সঙ্গে সেখানে ছাত্র আন্দোলনের নামে জামাতের সদস্যরা, আমরা দেখেছি বারবার অভিযোগ উঠছে, তারা এই জেল ভেঙে দেওয়া হচ্ছে। জঙ্গিরা জেল, যে জঙ্গিদের কিংবা যে অপরাধীদের জেলে রাখা হয়েছিল তাদেরকে জেল থেকে ছিনিয়ে বার করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, কোন ছাত্র চায় যে জেল জ্বালিয়ে দিয়ে জেল থেকে আমরা সেখান থেকে কয়েদিদের বার করব? এই ছাত্র আন্দোলনকে আমরা সমর্থন করি না, এই ছাত্র আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে বলে মনে করি, এবং তার একদম একমত। এবং বামপন্থীরা কি তার নিন্দা করেছে? এখন পর্যন্ত আমি কোনো স্টেটমেন্ট পাইনি। আপনি যদি স্বাধীনতা আন্দোলনের ইতিহাস দেখেন, পশ্চিমবাংলা, বাংলাদেশ, পাঞ্জাব প্রদেশ এবং মাদ্রাজ ডিভিশনে স্বাধীনতা আন্দোলনের সময়ে সবাই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল এমনটা নয়। অনেকে ছিল যারা ব্রিটিশদের দালালি করতে স্বাধীনতা আন্দোলনের মধ্যে ঢুকে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিল। বিএনপি জামাতের ভূমিকা তা হতে পারে, কিন্তু বাংলাদেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছে। আর এত মানুষ আন্দোলনকে সমর্থন জানানো হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, তোমরা বামপন্থীদের তরফ থেকে যেভাবে জেল থেকে জঙ্গিদের বের করে নিয়ে নেওয়া হচ্ছে ছাত্র আন্দোলনের নামে, তার প্রতিবাদ করো কিনা, তার নিন্দা? একদম, আমরা তো পরিষ্কার বলেছি সুস্থ সমাধান আলোচনার মধ্যে। সম্পূর্ণ 111টা প্রাণ কিন্তু চারটিখানি কথা না, একদমই তাই। আমরাও চাইছি না যে এরকম ভাবে আর কোনো প্রাণ যাক, কোনো দেশে যাক, যে ঘটনা ঘটেছে বাংলাদেশে। কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ আমাদের সঙ্গে রয়েছে, সম্পূর্ণ একটা বিষয় তোমার থেকে একটু জানবার চেষ্টা করি, বরং বাংলাদেশের যা পরিস্থিতি এই মুহূর্তে। দেখো, এখানে তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, আমরা কথা বলছিলাম, কিন্তু বাংলাদেশের বিভিন্ন সময় যে অভিযোগগুলো সামনে আসে, বহু মানুষ সেখানে এখনো পর্যন্ত থাকতে পারছে না। তারা কিছু সমস্যার মধ্যে রয়েছেন, যে কারণের জন্য তারা চাইছেন বাংলাদেশ ছেড়ে অন্য কোনো রাষ্ট্রে গিয়ে তারা পার্মানেন্টলি, মানে একেবারে তারা সেই দেশ থেকে অন্য কোনো জায়গায় গিয়ে থাকার জন্য। কিন্তু সব থেকে বড় বিষয় যেটা, সংখ্যালঘু হয়ে পড়ছে সেখানকার হিন্দুরা। সেটা কেন করছে? কোনো না কোনো জায়গা থেকে মনে করা হচ্ছে যে কোনো না কোনো শক্তি সেখানে কোনোভাবে কাজ করছে, কোনোভাবে প্রেশার ক্রিয়েট করবার চেষ্টা করছে, যে কারণের জন্য সেখানে সংখ্যালঘু হয়ে পড়ছে হিন্দুরা। এবং তারাই মূলত অন্যান্য সব হিন্দু রাষ্ট্র বা একবারে সো কল্ড যেগুলোকে হিন্দু রাষ্ট্র বলা হয়, সেই সব রাষ্ট্রগুলোকে তারা বেছে নিচ্ছে নিরাপদ আশ্রয় হিসাবে। আমি সেই ব্যাপারটা জাস্ট একটু, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কিশলয়। তবে এখান থেকে নারায়ণবাবু আপনার কাছে আসি, যে কোনো না কোনো জায়গা থেকে মনে হচ্ছে যে সেখানকার যারা মানুষজন রয়েছেন হিন্দুরা ক্রমাগত এই যে সংখ্যালঘু হয়ে পড়ছে, সেটার নেপথ্যে তাহলে কারণ থাকে। সেটা কি কোনো বাইরের মদত রয়েছে, নাকি অভ্যন্তরীণ কোনো বিষয় রয়েছে যেটা এই মুহূর্তে কার্যকরী হচ্ছে, যে কারণে এইরকম ভাবে সংখ্যালঘু হয়ে পড়ছেন সেখানকার হিন্দুরা? স্বাধীনতার সময় যে 25% ছিল, তারা আজকে 8% বলা হচ্ছে, আরো কমে যাচ্ছে। এইটার পিছনে এই ছাত্র আন্দোলন হোক বা যাই হোক, আলটিমেটলি এসে পড়ে হিন্দুদের উপর আক্রমণ। আমি প্রথমে বলি যে এই আন্দোলনটাকে এখানে বামপন্থীরা সমর্থন করেছে, মানে কি, তারা তো মিছিল করেছে দুদিন আগে এর সমর্থনে, আর তারা বরাবরই ইসলামিক ধর্মনিরপেক্ষতার সমর্থক। বলা হলো স্বাধীনতার সময়ে দ্য মর্নিং নিউজ 1947 সালের জুলাই মাসের, ডেটটা আমার মনে নেই, দেখা যাবে, কমিউনিস্ট পার্টির ঘোষিত স্টেটমেন্ট ছিল যে আগে পাকিস্তানের স্বাধীনতা চাই, তারপরে ভারতের স্বাধীনতা। এরা কিন্তু মুসলিম লীগের সমর্থক ছিল, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে তিয়েনানমেন স্কোয়ারে এর থেকে বহুগুণ বেশি ছাত্র মরেছে, সেখানে সরাসরি আর্মি দিয়ে গুলি চালানো হয়েছে, একটা কমিউনিস্ট নেতা ভারতবর্ষের প্রতিবাদ করেনি। এই ধরনের মিথ্যাচার করার জন্যই নারায়ণবাবু সঙ্গে থাকুন একটু। সম্পূর্ণ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সম্পূর্ণ ভিডিও ভাইরাল হচ্ছে বাংলাদেশে, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই ভিডিও ভাইরাল হচ্ছে। অর্থাৎ কোথাও যেন ছাত্র আন্দোলন দিয়ে শুরু, কিন্তু আলটিমেটলি তা ভারত বিরোধী আন্দোলন, কিংবা সেখানে যারা এখন সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা, তাদের বিরোধী আন্দোলনে পরিবর্তন হয়ে যাচ্ছে এই গোটা বিষয়টি।
দেখুন, বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিন্তু ইসলামিক ফান্ডামেন্টালিজমের আবার একটা উত্থান হয়েছে, এবং যেভাবে দুর্গা মূর্তি ভাঙা থেকে শুরু করে হিন্দু খুন, বিভিন্ন রামকৃষ্ণ মিশন আশ্রম বা অনুকূল ঠাকুরের আশ্রমে ঢুকে তাদের হেড যারা মাংস আছে তাদেরকে খুন করা, এইগুলো আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি। এবং আমার বিশ্বাস যে আওয়ামী লীগের সরকার যতদিন ওখানে থাকবে ততদিন কিন্তু জামাত বা বিএনপির যারা এই এক্সট্রিম ফান্ডামেন্টালিজমে বিশ্বাস করে তাদেরকে শাস্তি দেবে, এবং আমরা দেখেছি যে তারা শাস্তি পেয়েওছে। কিন্তু বিষয় হচ্ছে যে এই ছাত্র আন্দোলনে আমি কোনো দোষ দেখি না, কারণ ছাত্র আন্দোলনটা যে কারণে শুরু হয়েছিল সেই কারণটা যথেষ্ট যথার্থ একটা কারণ, এবং কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে 56% কোটা রিজার্ভেশন এটা থাকতে পারে না, এটা সুস্থ নয়, এটা আমি নিজে মনে করি। কিন্তু বিষয়টা হচ্ছে ছাত্র আন্দোলনটাকে যেভাবে বিরোধী গোষ্ঠী, স্পেশালি এখানে যারা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠী, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে বিএনপি, তথাকথিত বিএনপি কিন্তু একটা গণতান্ত্রিক আইডিওলজিতে বিশ্বাসী নয়, তারা কিন্তু মোস্ট ইসলামিক ফান্ডামেন্টালিস্ট একটা পার্টি। তারা যেভাবে ছাত্র আন্দোলনটাকে সামনে রেখে আওয়ামী লীগ সরকারকে চ্যালেঞ্জ করেছে, স্পেশালি এই কারণটা হচ্ছে এই চ্যালেঞ্জটা করার পেছনে একটা কারণ হচ্ছে যে এই কারণটা এবং কারণটার উত্তরও খোঁজবার আমরা চেষ্টা করি। আমাদের সঙ্গে থাকুন সম্পূর্ণ, কিন্তু এই মুহূর্তে সময় হচ্ছে কিশোর একটা ছোট্ট বিরতি, আমরা বিরতি নিয়ে ফিরে আসি চটপট। ঠিক, বিরতি নিয়ে ফিরছি এবং আলোচনা করব ফান্ডামেন্টালিজম আসলে কি ছাত্র আন্দোলনের মোড়কে ফান্ডামেন্টালিজম বা কট্টরপন্থারই বাড়ন্ত হচ্ছে বাংলাদেশে। ফিরছি আলোচনা। এই মুহূর্তে অন্যতম একটা ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরে। উত্তপ্ত উপত্যকা রাজৌরিতে সেখানে সেনা জঙ্গি গুলির লড়াই। ভারতীয় সেনা নতুন
প্রতিষ্ঠিত ক্যাম্পে সেখানে হামলা চালায় জঙ্গিরা। গুলি লড়াইয়ে জখম হয়েছেন এক জওয়ান সহ দুজন। জখমদের মধ্যে রয়েছেন শৌর্য চক্র সম্মানপ্রাপ্ত পুরুষোত্তম কুমারের আত্মীয়। পাল্টা হামলা চালায় ভারতীয় সেনা। গুলিতে জখম এক জঙ্গি, আটক 2 থেকে 3 জঙ্গি। আজ ভোর 3টে নাগাদ ভারতীয় সেনা নতুন প্রতিষ্ঠিত ক্যাম্পে হামলা চালানো হয় এবং এলাকায় আরও জঙ্গিদের লুকিয়ে থাকার সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে, যে কারণে বিভিন্ন জায়গায় পকেট এরিয়াগুলোতে ইতিমধ্যে যৌথ বাহিনী তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। বাংলাদেশের রক্তক্ষয়ী আন্দোলনে বিএনপি জামাত যোগ। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট প্রধানমন্ত্রী হাসিনার ছেলে সাজিব ওয়াজেদের। এমনকি এতগুলি মৃত্যুর তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন বাংলাদেশ সরকারের। সংরক্ষণ নিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টে বাতিল। সে দেশের হাইকোর্টের রায় 30 থেকে কমে মুক্তিযোদ্ধা সংরক্ষণ হলো 5%। অন্যান্য ক্ষেত্রে আরো 2% সংরক্ষণ। মেধার ভিত্তিতে সুযোগ 93%কে রায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের। বাংলাদেশে হিংসাত্মক আন্দোলনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 151। খবর সংবাদ সংস্থা সূত্রে। বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। বাংলাদেশিদের আশ্রয়ের আশ্বাস মমতার। দরজা নাড়লে আশ্রয় দেব। 21-এর মঞ্চে বার্তা। জামাত জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা বিরোধীদের। সিএএতে বাধা কেন, প্রশ্ন বিজেপি। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। अरे शुरुआत हुआ आपका लिए। বাংলার সঙ্গে হিন্দুস্তানের সম্পর্ক ভালো হোক, 21 সভা থেকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা কি ভারতের অংশ নয়, প্রশ্ন বিরোধীদের। ফের উপত্যকায় সেনা জঙ্গি গুলি লড়াই। ভোর 3টে নাগাদ রাজৌরিতে ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রতিষ্ঠিত ক্যাম্পে হামলা জঙ্গিদের।
পাল্টা প্রত্যাঘাত ভারতীয় সেনার 2-3 জঙ্গিকে আটক করেছে বাহিনী। এলাকায় এখনো চলছে তল্লাশি। আজ থেকে তৃতীয় এনডিএ সরকারের বাজেট অধিবেশন। কাল পূর্ণাঙ্গ বাজেট পেশ। 3 সপ্তাহের অধিবেশনে 6টি বিল পাশ করানোর পরিকল্পনা কেন্দ্রের। বিরোধীদের হই হট্টগোলে পণ্ড হতে পারে অধিবেশনের একাধিক দিন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রণে ভঙ্গ জো বাইডেনের। ট্রাম্পের বিরুদ্ধে লড়াই থেকে সরে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। কমলা হ্যারিসকে সমর্থন বাইডেনের। কে হবেন ডেমোক্র্যাটদের মুখ জল্পনা তুঙ্গে। ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম, ফিরে এলাম বিরতির পর। কিন্তু যে বিষয়টা নিয়ে আজ আমরা আলোচনা করছিলাম কিশোরলায়, দেখো অত্যন্ত উদ্বেগ প্রকাশ করবার মতন একটা বিষয়। তার কারণ আমরা জানি ভারতবর্ষে যেভাবে জনসংখ্যা বাড়তে শুরু করে দিয়েছে সেটা একটা বড় চিন্তার বিষয়। দ্বিতীয়ত আরও একটা চিন্তার বিষয়, যেটা যেভাবে অনুপ্রবেশ ঘটছে, যেভাবে শরণার্থীদের আশ্রয় এখানে দেওয়া হচ্ছে, এবং তার থেকেও বড় বিষয় যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি বক্তব্য রাখলেন। তিনি একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হিসেবে কিভাবে এই বক্তব্য তিনি রাখতে পারেন। দেখো, আমাদের এই রাজ্যের সুরক্ষা শুধুমাত্র এই রাজ্য পর্যন্ত সীমাবদ্ধ নয়, গোটা দেশও এর সঙ্গে যুক্ত রয়েছে। সুতরাং সেই একদমই তাই, এবং সেই অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টাও কিন্তু কোনো না কোনো জায়গা থেকে প্রশ্নের মুখে পড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্যে, তাই না? ঠিক। আমি একটা ফ্ল্যাট কিনলাম, ধরো সেই ফ্ল্যাটে আমি প্রপার টাকা দিয়ে, ট্যাক্স দিয়ে সেই ফ্ল্যাটে আমি থাকি, মেনটেনেন্স দিয়ে। সেই ফ্ল্যাটের বা সেই অ্যাপার্টমেন্টের একজন সেক্রেটারি রয়েছেন যাকে আমরাই নির্বাচিত করেছি। তিনি হঠাৎ করে বললেন যে বাইরের ফ্ল্যাটের কোনো ব্যক্তি যদি সেই ফ্ল্যাটে না থাকতে পারে, তিনি এসে দরজা খটখট করলে আমি তাকে এইখানে এই অ্যাপার্টমেন্টে থাকতে দেবো, এই জায়গায় থাকতে দেবো। কিন্তু সে কে, তার পরিচয় কি? সে থাকলে আমি কোথায় থাকবো? যেখানে প্রপারলি ট্যাক্স দিয়ে, মেনটেনেন্স দিয়ে থাকি, তাহলে আমি কোথায় যাব? এই সব প্রশ্নগুলো উঠে আসছে। কারণ যদি বাইরে থেকে, বাংলাদেশ থেকে শরণার্থী আসুক, কিংবা যারা অবৈধ কেউ শরণার্থীর বেশে জঙ্গি আসুক, জঙ্গিরাও ঢুকছে। আমরা দেখেছি খাগড়াগড়ের ঘটনা তো নয়, আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বাংলাদেশে অনুপ্রবেশকারী জঙ্গিরা নানা নাশকতা ঘটিয়েছে। কিন্তু তাদের স্ক্রিনিং কে করবে? এটা তো ভারত সরকারের কাজ, ভারত সরকারের সেন্ট্রালাইজ ডিপার্টমেন্টের কাজ, যারা দেখবে যে প্রপারলি শরণার্থী কারা, কারা নয়, কারা আসতে পারে, কারা আসতে পারে না। মুখ্যমন্ত্রী তিনি এখানে মন্তব্য কি করে করতে পারেন, নারায়ণবাবু? আমি তো আগেই বলেছি যে ওনার কাজকর্ম প্রমাণ করছে যে উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কথা বলেননি। বিচ্ছিন্নতাবাদী একটা গ্রুপ যারা বাংলা বলে, এটা জনবিন্যাসে যেমন ভাবে হয় সেইখানেও প্রভাব পড়েছে, চারিত্রিক দিক থেকে পরিবর্তন হবে। হ্যাঁ, একদম একদম। এবং এটা করার উদ্দেশ্যই হচ্ছে ওনার, দেখো একটা জিনিস, উনি কিন্তু কবি মানুষ, উনি অনেক বই টই লিখেছেন, অনেক কল্পনা করেন। ওনার সেই কল্পনার মাথায় লেজা মুড়োয় সিএ এর সঙ্গে উনি এনআরসি জুড়ে দিলেন। এগুলো ওনার সব কল্পিত ব্যাপার, এবং এটা উনি জনগণকে উত্তেজিত করার জন্য করেন। ওনার যে ক্ষমতা নেই সেই ক্ষমতার দাবি করেন। যেমন উনি বাংলার মুখ্যমন্ত্রী বলেন নিজেকে, এবং বলছেন দরজা খটখটালে আমি কি দেব না। আর কিশলয়, আমি একটা কথা তুমি একটু আগে বললে, আমি তোমাকে বলে দিই যে ফ্ল্যাটটা উনি কিনেছেন, যার ফ্ল্যাটের কথা তুমি বললে, সেটা কিন্তু হাইপোথিকেটেড টু সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং সেইখানে উনি বলছেন আমি ঠিক করব কে আসবে না আসবে। এটা পুরোপুরি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পথে এগিয়ে যাওয়া বাংলাকে। এই সিদ্ধান্ত যদি তিনি নিয়ে থাকেন তাহলে সেটা অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও কি একটা প্রশ্ন চিহ্ন, গোটা রাজ্য তথা গোটা দেশকে ফেলে দেওয়ার একটা বিষয় নয়? শেখর, দেখুন, আমি মনে করি না যে উনি বিচ্ছিন্নতাবাদী কোনো শক্তিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছেন। তার কারণ উনি তো সিএ কে একটা সময় সমর্থন করেছিলেন। না, যিনি আসবেন তিনি সঠিক না বেঠিক সেটা নির্বাচন কি করে সম্ভব হবে? আমি ওই লাইনে যাচ্ছি। আমি বলছি উনি তো একটা সময় সিএ ছিলেন, সিএ সমর্থন করেছিলেন, এখন তিনি সিএ বিরোধিতার নাটক করছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ইন্টারেস্টিং কথা ভোটের আগে বলেছিলেন যে যদি এনআরসি না হয় আমি সিএ মেনে নেবো, বা সিএ হয় এনআরসি মেনে নেবো, এরকম একটু ডাবল স্ট্যান্ড ছিলেন। এখন কে আসবে, কে থাকবে, কে ঠিক করবে, এই ঠিক করার প্রক্রিয়াটা অদ্ভুত। বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্বে সীমান্ত, কিন্তু আমরা প্রতিবার বাংলার রাজনীতিতে শুনি যে শাহজাহানের বাহিনী বাংলাদেশ পাচার করে ফেলেছে। এই কিছুদিন আগে দেখলাম যে খালের মধ্য দিয়ে সুড়ঙ্গ রাস্তা করে বাংলাদেশ পালিয়ে যাওয়া যায়। তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? তাহলে কি আমি ধরে নেব মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে আশ্রয় দেওয়ার তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রবল ইচ্ছা? বা বিভিন্ন সময় তো সৈকত তুমিও হয়তো দেখবে যে বিভিন্ন সময় ইলেকশনের সময় আমরা দেখেছি যে তাদের কাছে সঠিক পরিচয়পত্র নেই। একদম, বিভিন্ন সময় খোঁজ নিতে গিয়ে দেখা গেছে তারা বাংলাদেশ থেকে নাকি এসছে এবং তারা
তারাই নাকি ভোটার লাইনে অফিসিয়াল তোমাদের আর্কাইভে রয়েছে বঙ্গাতে তৃণমূলের যিনি একজন নেত্রী। আমি ওই বাইটটাই বার করতে বলবো, জাকির দা লিঙ্কটা ভালো করতে পারে সেই বাইটটা, যে জাকির দা বাংলাদেশি যারা রয়েছেন তারা চলে আসুন, জাকির দা লিঙ্ক ভালো করতে পারে। তৃণমূল নেত্রী সভায় বসে বলেছিল। আমি বলছি আমার বক্তব্য খুব পরিষ্কার, এক হচ্ছে এই সমস্তটাই তো করা সম্ভব নয় বিএসএফ বা সীমান্ত বাহিনী ত্রুটি না থাকলে। তাহলে কি ভারতীয় জনতা পার্টির স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ একদম খুল্লা ছাড় দিচ্ছে তৃণমূলকে? বাংলাদেশ অনুপ্রবেশ ঢোকাও, শরণার্থী ঢোকাও, চুরি করো, লুট করো, অভিষেকের সদরদারি রক্ষা করতে চলে গেছে। বিএসএফ এর এখতিয়ার নিয়েও তো প্রশ্ন উঠেছে। অ্যাকচুয়ালি বিএসএফ এর কাজের যে পরিধি, এটা আমি এইমাত্র সিপিআই এর ক্যান্ডিডেট মানে মুখপাত্র যেটা বললেন, আমি তাকে একটা সংশোধন করে দিই যে ওই জলপথের যে ব্যাপারটা ওটা বিএসএফ এর আন্ডারে নয়। দ্বিতীয় হচ্ছে হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের নিশ্চয়ই এর দায়িত্ব থাকে, কিন্তু দেখো এই যে যেখানে আমাদের দেশের লোকেরা, আমি একটা জিনিস পরিষ্কার বলছি, অ্যাগ্রারিয়ান রিফর্মের নামে 1982 সাল থেকে এই বামপন্থীরা পশ্চিমবঙ্গের জনবিন্যাসের পরিবর্তন ঘটিয়ে তারা আলোচনা করবো। আচ্ছা, আমি সম্পূর্ণার কাছে যাওয়ার আগে তনয় আমি শোনাই রত্না বিশ্বাসের বাইট, তৃণমূল নেত্রী যে কথা সৈকত বলছেন যে বাংলাদেশি যারা রয়েছেন তারা যদি চান ভোটার কার্ডটা দ্রুত বানিয়ে নিন, জাকির দা লিঙ্কটা ভালো করতে পারে। দেখি কি কেমন লিঙ্ক হয়, দেখি। আর 3 মাস পরেই আমাদের লড়াই লড়তে হবে, লোকসভা নির্বাচন, ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদা নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদা লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎদা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা হয়, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে। সম্পূর্ণা, এদেশের মানুষ, আমি সম্পূর্ণার কাছে যাব। সম্পূর্ণা, এদেশের মানুষ যারা ভোট দেন, যারা ট্যাক্স দিয়ে থাকেন, যারা ভারতের নাগরিক, তারা কেন এই কথা এই কারণে ভুগবেন যে বাইরে থেকে যে খটখট করবে তার জন্য দরজা খুলে দেব, তারপর জাকিরদার লিঙ্ক করে দেবেন তাদের সবাইকে? এর ফলে তো পুরো ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাচ্ছে, ডেমোগ্রাফিক নেচার চেঞ্জ হয়ে যাচ্ছে। সম্পূর্ণা, দেখুন, আমি কোনো রাজনৈতিক দল করি না এবং আমি এখানে অ্যাবসলিউটলি একটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসাবে এসেছি। তবুও আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, ডেমোগ্রাফিক চেঞ্জ যেটা হয়েছে সেটা কিন্তু 2014-11 থেকে হয়নি, তার আগে থেকেই চলছে পশ্চিমবঙ্গে। কাজে এর জন্য দায়ী শুধুমাত্র তৃণমূল গভর্নমেন্টকে করে লাভ নেই, এর আগে যারা ছিল তারাও এই জিনিসটাকে ভালোইভাবে সাপোর্ট করে গেছে। সেটা নিয়ে আমার বলার কোনো জায়গা নেই, এখতিয়ারও নেই, আমি বলতেও চাই না পাবলিকলি। বাট একটা বিষয় আমি এখানে অবশ্যই বলতে চাইবো যে এই বারবার করে উনি ইউনাইটেড নেশনস এর রেজলিউশনের কথা বলছেন, কিন্তু উনি বোধহয় ভুলে গেছেন যে 1951 ইউএন কনভেনশন অন রিফিউজি এটা ভারতবর্ষ কিন্তু সাইন করেনি। কাজে ভারতবর্ষ কিন্তু ইজ নট আ পার্টি টু দ্য রিফিউজি কনভেনশন। হ্যাঁ, কিন্তু ভারতবর্ষ চাকমাদের, টিবেটান রিফিউজিদের, মায়ানমারের রোহিঙ্গাদের তাদেরকে আশ্রয় দিয়েছে, কিন্তু যারা আশ্রয় পেয়েছে তারা কিন্তু রিফিউজি হিসাবে নেই, তারা ফরেনার্স অ্যাক্টের আন্ডারে পড়ে। এবং পরবর্তীকালে ভারতবর্ষ বিভিন্ন সময় অর্ডিন্যান্সের মাধ্যমে, অ্যামেন্ডমেন্টস এর মাধ্যমে তাদেরকে সিটিজেনশিপ দিয়েছে, কিন্তু সেটা বহু বছর পরে। কাজেই আমার মনে হয় যে কোনো স্টেট গভর্নমেন্টের পক্ষে এই ধরনের পাবলিক স্টেটমেন্ট করাটা, ইনফ্যাক্ট এখানে কিন্তু স্টেট গভর্নমেন্ট বলবো না, এটা তৃণমূল কংগ্রেসের একটা পার্টি প্রোগ্রাম ছিল, এটা কিন্তু বুঝতে হবে, এটা একটা পার্টি প্রোগ্রাম ছিল। সেই পার্টি প্রোগ্রামে দাঁড়িয়ে সেখানকার সুপ্রিমো এই ধরনের মন্তব্য করতে পারে বলে আমার মনে হয় না, কারণ এটা অ্যাবসলিউটলি তার কনস্টিটিউশনাল পাওয়ারের মধ্যে পড়ে না। এবং যদি উনি এতটাই জনদরদি হয়ে থাকেন, খুব ভালো কথা, তিনি রিফিউজিদের আনতে চাইছেন, তিনি আশ্রয় দিতে চাইছেন, খুব ভালো কথা, আই অ্যাকসেপ্ট ইট। কিন্তু সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে কোনোভাবে পাশ কাটিয়ে বাইপাস করে তিনি করতে পারেন না, এটা কিন্তু অ্যাবসলিউটলি তার কনস্টিটিউশনাল পাওয়ারের মধ্যে পড়ে না। বেশ, একদমই তাই। এবং সেই বিষয়টা যখন আমরা তুলে ধরছিলাম, দেখো এরই পাশাপাশি আরো বেশ কিছু বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো কিশোরলাল, কিন্তু তার আগে একবার পেট্রাপোল সীমান্তের দিকে নজর রাখি। পিঙ্কি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, তার কারণ বহু ভারতীয় যারা এই মুহূর্তে সেখানে আটকে রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে দেশে ফিরছেন, এবং একই রকম ভাবে বাংলাদেশিরা তারা এই মুহূর্তে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য রীতিমতন সেখানে দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে সার্বিক ছবিটা পিঙ্কি তোমার মধ্যে দিয়ে একটু তুলে ধরবার চেষ্টা করবো। দেখো
দেখো গতকাল বা গত পরশুদিন যে পরিমাণ রাশ ছিল বা পেট্রাপোলে যে ছবিটা আমরা দেখেছিলাম, প্রচুর মানুষজন ভিড় করেছিলেন, তারা কেউ যাচ্ছিলেন, কেউ বাংলাদেশ থেকে এপারে ভারতে আসছিলেন, কেউ ভারত থেকে বাংলাদেশ যাচ্ছিলেন। আজকে ছবিটা একটু অন্য। আজকে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে গতকালের তুলনায় আজকে কিন্তু সেই সংখ্যাটা কিছুটা হলেও কম। আজকে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, আজকের এখানে যারা বাংলাদেশ থেকে আসছেন তাদের মধ্যে স্টুডেন্ট বা ছাত্রদের সংখ্যাটাও কিন্তু বেশ খানিকটা কম। ইতিমধ্যে তুমি জানো গতকাল মঞ্চ থেকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আহ্বান করেছেন যে বাংলাদেশের যারা নাগরিক, যারা ওই দেশে অর্থাৎ বাংলাদেশে নিজেদের দেশে যারা আনসেফ বা অসুরক্ষিত মনে করছেন তারা এখানে এসে থাকতে পারবেন বা আশ্রয় পেতে পারবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। আমি একটু যারা আসছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করি, তারা কি বলছেন এই বিষয়ে। এক্সকিউজ মি দাদা, মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বাংলাদেশে থেকে যারা আসছেন বা যারা অসুরক্ষিত ফিল করছেন তারা এখানে আশ্রয় পেতে পারেন, ভারতে আশ্রয় পেতে পারেন। আপনারা মনে করছেন এতটা খারাপ অবস্থা হয়েছে? কি অবস্থা দেখি না, বাংলাদেশের অবস্থা এতটা খারাপ না, কিছু আকস্মিক কিছু গন্ডগোল এই আর কি, ছাত্রদের কিছু দাবি, এই দাবির পরে আর কি সরকার তো কালকে সেটা মেনেই নিছে। যদি আপনারা যদি এরকম আহ্বান জানানো হয়, আপনারা কি এসে থাকবেন ভারতে? আমার তো মনে হয় না সে আহ্বান আপনাদের জানানো লাগবে বা আমাদের আশা লাগবে। এই ধরনের আমাদের দেশের সরকার প্রধান, উনি আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল, হ্যাঁ, এবং এই ধরনের কোনো ইয়ে আছে বলে আমার মনে হয় না। আপনি বাংলাদেশ থেকে আসছেন, ফেরার সময় কি অবস্থা আছে এখন? ছাত্র আন্দোলন কতটা আছে? ছাত্র আন্দোলন তো এখন মোটামুটি ঠান্ডা, কোনো সমস্যা নাই। গতকালকে আপনার ওই আপিল বিভাগের রায়ে আপনার ওটা তো তারা ডিসিশন দিয়ে দিছে, হ্যাঁ। এখন আজকের দিনটা সরকারি ছুটি আছে, হয়তো আশা করি যে আজকের দিন পরে হয়তো এটা নর্মাল হয়ে যাবে আশা করছেন। তাহলে অবশেষে শান্ত হতে চলেছে বাংলাদেশ। আশা করি। একদম দেখো, বাংলাদেশ কিছুটা শান্ত হবে এবং গতকাল যে রায় বেরিয়েছে বা বলা বাহুল্য যে নির্দেশ, আপাতত ধন্যবাদ জানাই কিশোরা, এটা কিন্তু আমরাও চেয়েছিলাম যাতে শান্তি ফিরে আসে। অনেক উন্নত হয়েছে, শান্তি ফিরছে এমনটা বলছেন, কিন্তু আরো বড় প্রশ্ন হলো তিনি যে কথা বললেন যে আমাদের এখানে আসার প্রয়োজন নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবাই চলে আসো, দরজা ঠক ঠক করো, এখানে দরজা খুলে দিচ্ছি। বাংলাদেশের মানুষ বলছেন আমরা ওখানে ভালো রয়েছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যটা কি সেটা নিয়ে প্রশ্ন উঠছিল। আমরা হিমন্ত বিশ্ব শর্মার একটা বাইট শোনাবো যেখানে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, আমরা শোনাবো খানিকক্ষণের মধ্যেই। এবং সেখানে তিনি বলছেন যে কিভাবে জনবিন্যাসের পরিবর্তন, রোহিঙ্গাদের ডেকে নিয়ে আসা ইত্যাদি এইগুলো ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। শুনি বাইটটা, তারপর একদমই দেখি বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা, অসময় মুখ্যমন্ত্রী। একবার আপনাদের সামনে রাখুন। Next problem is in Jharkhand. Today, Jharkhand 4 district is already under demographic threat. The percentage of Muslim population has grown almost in between 20 to 30%. And in one district, it has crossed 30%. Bihar, you have seen significant growth. So entire Eastern India is under challenge because of inflation and imbalanced homegrown population. So you're saying this is going to become a problem in Assam first, then it will become a bigger problem in Bengal, it's going to aggravate in Jharkhand. Arnab, this is what I tell you on the basis of Indian census. That problem is acute in Assam. It is about to the time we lost the majority, followed by Bengal. Then the next theater will be in Jharkhand. Jharkhand is already testing the scene. I was in Jharkhand today. I was discussing with the people. Already 4 districts has seen absolute growth, and I am sure that with a recent addition of Rohingya infiltration, Bangladeshi infiltration, Eastern India is going to fall except Orissa. That is my assessment. Eastern India? You see Eastern India falling except Orissa? Assam, Bengal, Jharkhand, they are the biggest East Indian state. And now what left? Bihar, already you have a critical number, Bihar is growing. So only state safe so far is Orissa in the Eastern India.
কিশোলা হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য আমরা শুনলাম এবং এই বক্তব্য শোনবার পর কোথাও গিয়ে হয়তো সত্যি একটা ভয় ধরানোর মতনই তথ্য সামনে আসছে। সৈকতের কাছে আসে। সৈকত, অসম, ঝাড়খণ্ড এবং একই সঙ্গে আমাদের এই বাংলা, তিনটে জায়গার কথা হিমন্ত বিশ্ব শর্মা তিনি বললেন এবং কোথাও গিয়ে মনে হচ্ছে যে আগামী 10টা বছর যদি এই যে তথ্য তিনি সামনে রাখলেন তা সত্য হয়, তাহলে আগামী 10টা বছর অত্যন্ত ভয়ানক একটা পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি আমরা। সম্পূর্ণ কিছুক্ষণ আগে বক্তব্য রাখতে গিয়ে বলছিল যে সেটা শুধুমাত্র এই যে তৃণমূল গভর্নমেন্টের সময় যে হয়েছে তা নয়, একই সঙ্গে বাম আমল থেকে কিন্তু এটা চলে আসছে এবং সেই ধারা এখন অব্যাহত। না দেখুন, প্রথমত হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে এই রেশিওর যে সম্পর্ক যেভাবে বলছে ভারতীয় জনতা পার্টি, এটার সঙ্গে আমরা তো নীতিগতভাবে একমত নই। যেমন ধরুন, যদি আপনার মনে হয় যে এই দেশের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আপনি সিএ এর প্রশ্ন দিয়ে বা এনআরসির ক্ষেত্রে বারবার যে কথাটা বলছেন যে আশেপাশের রাজ্যগুলো থেকে হিন্দু শরণার্থীদের আপনি আশ্রয় দিতে চাইছেন কেন? এবং দ্বিতীয়ত যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন ডেমোগ্রাফিক চেঞ্জের কথাটা অন্য জিনিস বলছেন। এখানে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে যে স্টেবিলিটিটা ছিল, যেরকম ছিল যে ডেমোগ্রাফিটা জনসংখ্যাটা সেইটা থাকছে না, তার নেচার পরিবর্তন হচ্ছে। হিন্দু জনসংখ্যা কমছে, ইসলামিক জনসংখ্যা বাড়ছে, তার সঙ্গে হিন্দু শরণার্থীদের আসার কোনো সম্পর্ক নেই। সৈকত, দুটো আলাদা। এটা হিন্দু, আমি বলছি আপনারা যেটা হিন্দু মুসলমান করছেন, আমি না হিন্দু মুসলমান করছি না, সেন্সাসের জায়গা থেকে বলছি। একটা সম্প্রদায়ের মানুষের সংখ্যা বাড়াটাকে আপনারা মুসলিম ডেমোক্রেটিক মুসলিম সংখ্যা বাড়া, সেটা খ্রিস্টান হতে পারতো, সেটা হিন্দু হতে পারতো, সেটা হিন্দু মুসলমান শব্দটাই ব্যবহার হতে পারতো, যেটা সত্যি সেটা তুলে ধরা হচ্ছে। আমি একদম একটু আপনারা যদি তুলে ধরেন, ডেমোগ্রাফি আরো একটা জায়গায় চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। হঠাৎ করে জম্মু কাশ্মীরে দেখা যাচ্ছে সব গুজরাটি, হরিয়ানার বিজেপি আরএসএস এর লোকেরা সব গিয়ে জম্মু কাশ্মীরের 56 থেকে 60% জমির মালিক হয়ে যাচ্ছে। ভারতের বাইরে থেকে আসছে? একদম না, আমি এক লাইনে শুধু শেষ করি। লাদাখের গত 7 দিন ধরে, তার আগে তো অনশন আপনাদের মনে রয়েছে, লাদাখে গত 7 দিন ধরে বারবার ধরে লাদাখের মানুষ অনশনে বসছে। তাদের যে এনসিয়েন্ট আর্ট, যে একের পর এক পাহাড়ি খোদাই করা যে শিল্পকলা, সেটা পর্যন্ত ধ্বংস করে দেওয়া হচ্ছে শুধুমাত্র ওই মালিকদের। আমি যাওয়ার আগে একটা ছোট্ট মন্তব্য করবো। কাশ্মীরের যে কথা তুমি বলছো যে এই মুহূর্তে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, বাইরে থেকে মানুষ আসছেন কাশ্মীর, অ্যাকচুয়ালি কাশ্মীর এক গোষ্ঠী শিল্প গোষ্ঠী শুধুমাত্র মালিকানা নেই। কাশ্মীরে অ্যাকচুয়াল ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছিল কখন জানো? যখন কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের খেয়ে দিয়ে নিচের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে অন্যান্য জনগোষ্ঠীরা তখন ভারতীয় জনতা পার্টি পিডিপির সঙ্গে জোট করেছিল। তার জন্য কি ভারতীয় জনতা পার্টি পিডিপির সঙ্গে জোট বাংলাদেশের হিন্দুদের সংখ্যা কমছে? হ্যাঁ, উত্তরটা এখানে বলি যে 80-র দশক 90-এর দশক গত শতাব্দীর, তখন থেকে এই ভারতীয় কমিউনিস্ট পার্টিগুলো সবকটা মিলে জেহাদি পাকিস্তানি ইনফিল্ট্রেটারদের সমর্থন করেছিল, যারা কয়েক দিনের মধ্যে সমস্ত হিন্দু যেসব যাদের প্রপার্টি, ওখানে কিন্তু সম্পত্তি হিন্দুদের ছিল, গুজরাটি টুজরাটি, এগুলো অল মিথ্যে কথা। এগুলোকে বলা হচ্ছে তাদেরকে সেই যে সম্প্রদায়, যে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়, যাদের একটা বড় অংশ দিল্লিতে, মহারাষ্ট্রে এইসব জায়গায় ছিল, তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর যেটা লাদাখের কথা বললেন, এটাও একদম অসত্য কথা। আমি নিজের লাদাখে গিয়ে দেখেছি। খবর জানেন? আমি একেবারে শেষ রিঅ্যাকশন নেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ বাইরে রয়েছে, শুনতে পারবে না। সৈকত, একদম সময় নেই আমাদের কাছে। নারায়ণ বাবু, একদম আমাদের কাছে সময় নেই, একদম আমাদের কাছে সময় নেই। সম্পূর্ণ আমাদের থেকে অনেকটাই দূরে রয়েছে, সুতরাং ওর শুনতে একটু অসুবিধা হবে। সম্পূর্ণ, তাহলে কোন জায়গায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে? যদি আরো কিছু শরণার্থী এই ভারতবর্ষে আসে, যদি আরো কিছু শরণার্থীকে এই রাজ্যে আশ্রয় দেওয়া হয়, শরণার্থী না, যে বেআইনি ভাবে প্রসেসটা করা হয়, দরজা খুলে দিলাম, বর্ডার খুলে দিলাম, এটা আদৌ হতে পারে কিনা? কোন রাজ্যের এখতিয়ার আছে কিনা? দেখুন, শরণার্থী আসবে এবং আমি একটা জিনিস বলতে চাই যে যদিও ইউএন রিফিউজি কনভেনশন ইন্ডিয়া সাইন করেনি, কিন্তু ইন্ডিয়া কিন্তু কখনোই শরণার্থীদের ক্ষেত্রে দরজা বন্ধও করেনি, সেটাও আমরা দেখেছি। স্পেশালি মায়ানমারে যখন এই 2021 সালে কু হওয়ার পরে মিজোরাম মণিপুর বর্ডার দিয়ে অসংখ্য মানুষ এসছে, তাদেরকে কিন্তু রিহ্যাবিলিটেটও করেছে ইন্ডিয়া। কাজে আমার এখানে বক্তব্য হচ্ছে শরণার্থী আসুক, এবং ইন্ডিয়া কিন্তু বরাবর শরণার্থীদের জন্য তাদেরকে সমস্ত রকম ভাবে টিমস এক্সটেন্ড করে দিয়েছে, কিন্তু সেটা যেন লিগালি হয়, সেটা ইলিগালি একেবারে তাই। এবং এটাই সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং সবথেকে বড় প্রশ্নটাও কিন্তু এই জায়গাতেই ছিল, যে উত্তরটা কিন্তু সম্পূর্ণ ইতিমধ্যে দিয়ে দিয়েছে। কিন্তু কিশোলা দেখো, এই যে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিভিন্ন সময় আমরা দেখেছি ভারত কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু তার একটা লিগাল প্রসেস রয়েছে যেটা নিয়ে সম্পূর্ণ আজ কথা বলে, আর এই উত্তরটাই মনে আমরা খোঁজবার চেষ্টা করছিলাম। ঠিক, কেউ খটখট করলো, দরজা খুলে দিলাম, এটা কখনোই পদ্ধতি হতে পারে না। সেই নিয়ে আমরা প্রশ্ন তুললাম, আলোচনা করলাম। ছোট্ট বিরতির পর ফিরছি আরো অনেক ব্রেকিং নিউজ নিয়ে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।